সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি। প্রতিবেদন দিতে হবে 90 দিনের মধ্যে। বাজার তদারকিতে বিশেষ টাস্কফোর্স গঠন সরকারের। মাঝপথে বাতিল হওয়া এইচএসসির ফল প্রকাশ 15 অক্টোবর। মূল্যায়ন হবে মাধ্যমিকের ফলাফল ভিত্তিতে। সেনা হস্তক্ষেপে স্বাভাবিক পরিবেশ পোশাক কারখানায়। অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ষড়যন্ত্র আছে বলছেন বিএনপি নেতারা। এবং সাংবাদিকতা পেশায় দাসসুলভ আচরণের সুযোগ নেই বললেন তথ্য উপদেষ্টা। সব পক্ষের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। 24,412 কোটি 94 লাখ টাকা ব্যয় 4টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 7,446 কোটি 66 লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন 16,012 কোটি 33 লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 653 কোটি 95 লাখ টাকা। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত একনেক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, ব্যয় বৃদ্ধি ছাড়া 7টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্পটি অন্তর্বর্তী সরকার আমলে অন্যতম বড় প্রকল্প। সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত 6টি কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সোমবার বিকেলে সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়, যার প্রধান করা হয়েছে অধ্যাপক আলী রিয়াজকে। বাকি 8 সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজি, লেখক ফিরোজ আহমেদ, মানবাধিকার কর্মী মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন মাহফুজ আলম। 90 দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে বলা হয়েছে কমিশনকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। টিমে অতিরিক্ত জেলা প্রশাসক, আহ্বায়ক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা মৎস্য কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং 2 জন শিক্ষার্থী প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 737 জন। তবে এই তালিকা আরও আপডেট হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, এখনও আহতদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। ছাত্রদের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। মাঝপথে বাতিল হওয়া এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে 15 অক্টোবর। ওই দিন বেলা 11টায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই ফল প্রকাশ করবেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। আগেই সিদ্ধান্ত হয়েছে, এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে। কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে নতুন করে প্লাবিত হয়েছে শেরপুর ও ময়মনসিংহের কয়েকটি উপজেলা। এর মধ্যে ময়মনসিংহের পূর্বধলা উপজেলার জারিয়া নাচর বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় জেলার অন্তত 50টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছে। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। ময়মনসিংহ থেকে রুবায়েত বাপ্পির প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। এর অবস্থা সবজি বর্তমান নাইকেই, যে লাউ, জাংলা, কপি, তারপর পুঁই শাক, লাল শাক, মূলা শাক, কিছু নাই, বেশি সব শেষ। পুঁই শাক, লাল শাক সব নষ্ট হয়ে গেছে গা, কপি, মূলা, জামুছে কিছু না, সব নষ্ট হয়ে গেছে গা।
মোহনা টেলিভিশনের ক্যামেরায় এভাবেই বৃষ্টিতে ধুয়ে যাওয়া দুঃস্বপ্নের কথা তুলে ধরেন ধামরাই উপজেলার বানেশ্বর পশ্চিম পাড়া এলাকার কৃষকরা। বিস্তীর্ণ এই ধান খেতে এখন সবজি থাকার কথা ছিল, কিন্তু বৃষ্টির অভিশাপে পানি জমে থাকা মাঠে এখন ধান চাষ করছেন কৃষক। মাঠের ঠায় দাঁড়িয়ে আছে শূন্য মাচা, অথচ এই মাচা ভর্তি থাকার কথা ছিল সবজিতে। ক্ষতি হয়েছে যে ধান তো পানিতে নইছে, কিন্তু ক্ষতি হয়েছে কদর ক্ষেত, তারপরে লাউ ক্ষেত, এখানে ফসল মসল এখানে লাখ লাখ টাকা চলে যায়। এখন তো মনে হয় হালকা কিছু বুনলেই লাখ লাখ টাকা নষ্ট হয়ে যায়। বেশি নষ্ট হয়ে যখন তো এখানে ধান ডুবে গেছে, ওই দুন্দুল ক্ষেত ডুবে গেছে। বৃষ্টির পানি বের হওয়ার পথ না থাকায় বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুর ও নেত্রকোনার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানির স্রোতের এমন দৃশ্য বলে দিচ্ছে কতটা কষ্টে দিন কাটছে মানুষের। দু একটি স্থানে পানি কমলেও খাদ্য বাসস্থান সংকটে বানভাসীদের দুর্ভোগ কাটছে না। নেত্রকোনা জেলা সদর ছাড়াও পূর্বধলা, কলমাকান্দা ও দুর্গাপুরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পাহাড় এলাকা, পার্বতী ভাষার এলাকা, পাহাড়ের ঢল আমাদের এনে খুবই ক্ষয়ক্ষতি করতেছে। ঘর বাড়ির মধ্যে পানি, এতটুকু পরিমাণ পানি, কিন্তু আমাদের রান্না বান্না খাওয়া নাই। কালকে কিছু প্রাণের মাল আসছিল, কেউ পাইছে কেউ পাই নাই। গরু বাছুর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ফ্যামিলি নিয়ে খুব কষ্টে আছি। টিউকল মিকল যা আছে সব তলায় গেছে, আমরা পানি খাইতেছি না। জমি জিরার তলায় আছে, পানির তলে নিচে গেছে গা। আর আমরা অনেক তাহা কাহা, রান্না বাসা অনেক কষ্ট। টানা কয়েকদিনের এমন বন্যায় নষ্ট হয়েছে ফসলি জমি, মাছের ঘের, তলিয়ে গেছে ঘরবাড়ি। ফলে ঘরের আসবাব নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন সড়কে। রাস্তাঘাটে পানি, বাল বাচ্চা নিয়ে কোনো চলাফেরার মতন শান্তি নাই। আর আমরা কোনো বন্যায় কোনো সাহায্য পাই না, কোনো মানুষের আকৃতি নাই, কেউ এসে দেখে নাই। বন্যার পানিতে ভেঙে দেখতেছি ঘর ভিটে ভাঙে যেতে, আমন ফসল নষ্ট হয়ে গেছে। আর কৃষি জমি যা ছিল, আমন করছিল কৃষি মিছি সমস্ত পানি নিচে পড়ে সমস্ত নষ্ট হয়ে গেছে। যদি আমাদের রেললাইন থেকে শুরু করিয়া এই রাস্তাটা কাটোয়ারি মানে ফাঁকা রাস্তা পর্যন্ত সঠিকভাবে উঁচা করিয়া মেরামত করে বাইরে দেওয়া হয়, এই রাস্তার কারণে এই সমস্ত এলাকা ঠাকুরনগর পর্যন্ত নেত্রকোনা সহ এই সমস্ত এলাকা মানে বন্যা প্লাবিত হবে না। জেলার সর্বত্র প্রধান প্রধান নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাতে 50 গ্রামের কয়েক হাজার মানুষ রয়েছেন পানিবন্দী। গ্রামগুলো তলিয়ে যাওয়ায় খাদ্য ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে সব জায়গায়। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দেশজুড়ে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। কোনো কোনো কৃষক 3 বার সবজি ফসল বুনেও তা রক্ষা করতে পারেনি। মাঠে যেটুকু সবজি ফসল অবশিষ্ট আছে তা নিয়েও শঙ্কিত রয়েছে তারা। বৃষ্টি বন্যার অভিশাপে আগাম জাতের সবজি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে সরকারের কাছে ভর্তুকির আকুতি জানিয়েছেন বিপর্যস্ত কৃষকরা। আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। এর অবস্থা সবজি বর্তমান নাইকেই, যে লাউ জাংলা, কপি, তারপর পুঁই শাক, লাল শাক, মূলা শাক, কিছু নাই, বেশির সব শেষ। পুঁই শাক, লাল শাক সব নষ্ট হয়ে গেছে গা। কপি, মূলা, জামুছে কিছু না, সব নষ্ট হয়ে গেছে গা। মোহনা টেলিভিশনের ক্যামেরায় এভাবেই বৃষ্টিতে ধুয়ে যাওয়া দুঃস্বপ্নের কথা তুলে ধরেন ধামরাই উপজেলার বানেশ্বর পশ্চিম পাড়া এলাকার কৃষকরা। বিস্তীর্ণ এই ধান খেতে এখন সবজি থাকার কথা ছিল, কিন্তু বৃষ্টির অভিশাপে পানি জমে থাকা মাঠে এখন ধান চাষ করছেন কৃষক। মাঠের ঠায় দাঁড়িয়ে আছে শূন্য মাচা, অথচ এই মাচা ভর্তি থাকার কথা ছিল সবজিতে। ক্ষতি হয়েছে যে ধান তো পানিতে নইছে, কিন্তু ক্ষতি হয়েছে কদর ক্ষেত, তারপরে লাউ ক্ষেত, এখানে ফসল মসল এখানে লাখ লাখ টাকা চলে যায়। এখন তো মনে হয় হালকা কিছু বুনলেই লাখ লাখ টাকা নষ্ট হয়ে যায়। বেশি নষ্ট হয়ে যখন তো এখানে ধান ডুবে গেছে, ওই দুন্দুল ক্ষেত ডুবে গেছে। বৃষ্টির পানি বের হওয়ার পথ না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ডুবেছে তাদের সোনালী ফসল। সবুজ শাক ব্যাকি মারি গেছে, 2বার 3বার বুনলো, 3বার মার খালি বৃষ্টিতেই। থাইল ফেলাই বুনছিলাম 40% জায়গা, বৃষ্টিতে তলায় নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সরকারের কাছে ভর্তুকির দাবি জানান কৃষকরা। ভর্তুকি এই সমস্ত ব্যাপার তো সরকারের কোনো নজরদারি নাই, কে দেখবো গেলে। ভর্তুকি তো চামই, এখন কৃষি অফিসার আসলে সরকার দিলে আমরা দিব। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এই মৌসুমে বর্ষা বেশি সময় ধরে থাকায় স্বাভাবিকের চেয়ে অন্তত 30% বেশি বৃষ্টি হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
সেনা হস্তক্ষেপে আশুলিয়ার পোশাক কারখানা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রফিকুল ইসলাম। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, পুরনো আবর্জনা দিয়ে পোশাক শিল্পের সম্মিলিত পরিশোধ করা চলবে না। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে পোশাক কারখানার সুদিন ফেরাতে সম্মিলিত পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। পোশাক শিল্পে শ্রম অসন্তোষে ফ্যাসিবাদী পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জয়নুল আবেদিন ফারুক। ষড়যন্ত্র চলছে গার্মেন্টস ফ্যাক্টরি বায়ার পাবেন না, সব হিন্দুস্তান চলে যাবে, বন্ধ করে দিবে আপনাদের সব। কারণ এরাই ওই পুরাণ প্রেতাত্মা আবার আপনাদের মাঝে ঢুকে আপনাদেরকে ধূলিসাৎ করে দিত। দয়া করে পুরানো আবর্জনা দিয়ে আবার নতুন সম্মিলিত পরিশোধ করেন আর আমাদের পাশে বসাবেন না। এদেরকে বহু অত্যাচারিত হয়েছে, 16 বছরে 10 বছর কারাগারে ছিল। মেজর জেনারেল মঈন খান উনি আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদের জন্য সব সময়, যেখানে যে অবস্থায় আমরা চেয়েছি ওনারা সর্বোচ্চ সাপোর্ট আমাদের দিয়ে যাচ্ছে, যার ফলে আস্তে আস্তে ক্রমান্বয়ে আশুলিয়ার পরিস্থিতি এই গতকালকে আজকের মধ্যে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অসন্তোষ না থাকলেও গত 2 মাসে তারা কিছু সংস্কার করতে পারেনি। শেখ হাসিনা দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস ও জনগণের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত, কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111 সরকার নয়, এটা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার। এদিকে রাজধানীর হাতিরপুলে ডেঙ্গু সচেতনতা বিষয়ে লিফলেট বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদের তিনি বলেন, সরকারের কোন উপদেষ্টা যখন আওয়ামী লীগকে ঘর গোছানোর কথা বলেন তখন তা বিপজ্জনক বার্তা বহন করে। এখনো যারা গণতন্ত্রের সুফল ভোগ করেছেন, আন্দোলন এবং বিপ্লব জুলাই আগস্টের হয়ে অ্যাডভাইজার হচ্ছেন, বিভিন্ন পদে যাচ্ছেন, তারা যখন এই ধরনের বার্তা দেয় তখন এটা সাংঘাতিক ধরনের একটা মরণঘাতী বার্তা জনগণের সাথে দিচ্ছেন। তারা ঘর গোছাতে, আর যারা আন্দোলনে ছিল তাদেরকে বলছেন ঠ্যাং ভেঙে দিতে। ছাত্র জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এমন কাউকে পুনর্বাসন না করতে ডক্টর ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। তার প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থার যাতে ফলপ্রসূ হয় সেটা তো তাকে দেখতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। মালিক, সাংবাদিক, সম্পাদক সহ সব পক্ষের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানালেন তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনায় তিনি বলেছেন, সবসময় সম্পাদক বা মালিক পক্ষের সঙ্গে বসা হচ্ছে, কিন্তু যারা মাঠে কাজ করেন তাদের মতামত পাওয়া যায় না। বেতনের বিষয়টি সুরাহা হওয়া উচিত, এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, সাংবাদিকতা যদি একটি পেশা হয় তাহলে সে পেশাকে মর্যাদা দিতে হবে, এখানে দাসসুলভ আচরণ করার কোনো সুযোগ নেই। আমাদের এখানে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোও সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত। সাংবাদিকতা যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বর জন্য আমাদের যে এখানে বহুমুখী স্টেক হোল্ডার, সেই বহুমুখী স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমাদের একটা ঐক্যমতে যেতে হবে আর কি। দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করে নিতে শেষ মুহূর্তে চলছে প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজানোর কাজ। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। কুষ্টিয়া থেকে মিলন খন্দকার ও দিনাজপুর থেকে সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কুষ্টিয়ায় চলছে প্রস্তুতি। মণ্ডপের সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগর, মৃৎশিল্পী ও আয়োজক কমিটির সদস্যরা। কুষ্টিয়ায় এবার 229টি মণ্ডপে অনুষ্ঠিত হবে এবারের দুর্গোৎসব। তো মার কাছে আমাদের একটাই আশা, তিনি যেন আমাদের সকলকে শান্তিপূর্ণভাবে রাখেন। অনেক কাজের চাপ আমাদের, এর ভিতরে আমরা কাজ শেষ করতে হবে, এখনো 6টার খুব ব্যস্তর ভিতরে আছি আমরা। আমাদের নিরাপত্তা সার্বিক এলাকাবাসী সবাই আমাদের সাথে আছে, যেন সরকার সার্বিক দিক থেকে আমাদের নিরাপত্তা প্রদান করে। এ উৎসবে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছে প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে আমাদের মন্দিরে গ্রাম পুলিশ বা আনসার যেটি বলা হয়ে থাকে, সেই আনসাররা থাকবে। প্রত্যেক ইউনিয়নে গ্রাম পুলিশ আছে, তারা অলরেডি তাদেরকে আমরা নিয়োজিত করে রেখেছি। এদিকে দিনাজপুরের 13টি উপজেলায় এবার 1207টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরি। মাটির কাজ প্রায় শেষ, এখন চলছে রং তুলির আঁচড়। প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ সাজাতেও ব্যস্ত আয়োজকরা। আমাদের মাটির এক প্রকার কাজ শেষ হয়েছে, এরপরে আমাদের রঙের কাজ হবে। ষষ্ঠী পূজা ঘট অধিবাসের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হবে। এবার বাজারে আমাদের কাজ অবশ্যই পোশাকটা একটু কম, সব জিনিসপত্রের দ্রব্যের দাম বেশি। এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে বলে আশা জানান পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই মন্দিরে মন্দিরে মা দুর্গার রং তুলির কাজ প্রায় সম্পূর্ণের দিকে। দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালন আমরা করতে পারবো, প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা আমরা পাচ্ছি, তারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার। শারদীয় দুর্গোৎসবকে সফল করতে যেখানে যা যা করার প্রয়োজন আমরা সর্বাত্মক প্রচেষ্টা আমাদের থাকবে, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। দুর্গাপূজায় প্রতিবারের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, এমনটি প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দুর্গাপূজায় দেশে জঙ্গি হামলার আশঙ্কা নেই উল্লেখ করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানালেন পুলিশ মহাপরিদর্শক। সারা দেশে 31,500 পূজা মণ্ডপে 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানান তিনি। সোমবার দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন আইজিপি মাইনুল ইসলাম। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী 9 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। শুভ মহালয় দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণের প্রস্তুতি। দুর্গাপূজার প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশ প্রধান। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে, তারাও কিন্তু পূজার ডিউটি পালন করবে। এছাড়াও সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, নৌ অঞ্চলে নৌ পুলিশ সহ বিশেষায়িত যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে। আমরা যে কোনো জায়গায় যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মোবাইল টিম সহ স্ট্রাইকিং ফোর্স তারা সব জায়গায় কাছাকাছি দূরত্বে থাকবে। আইজিপি জানান, পূজা ঘিরে জনমনে নিরাপত্তার শঙ্কা তৈরি হলেও পুলিশ কোনো ঝুঁকি মনে করছে না। জঙ্গি তৎপরতা রোধে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথাও জানান পুলিশ মহাপরিদর্শক। এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো শঙ্কা, নিরাপত্তা শঙ্কা, এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই। তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে। সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হবে বলেও জানান আইজিপি। সাইবার মনিটরিং জোরদার করেছি, সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থা রেখেছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিন নিয়ে প্রশাসনের দেয়া নির্দেশনা নতুন কিছু নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সেন্ট মার্টিনে পর্যটকদের যেতে নিবন্ধন করা, রাতে থাকা নিষিদ্ধ করা, দ্বীপ প্রবাসীদের জন্য নির্দেশিকা, দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নতুন কিছু নয়। পর্যটকের ব্যাপারে অংশীজনের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করা সেন্ট মার্টিনের কার্যক্রমটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এটা তো সরকারের আইন 2023 সালে হয়েছে, সরকারের নির্দেশিকা 2023 সালে হয়েছে। এটা কি করে আমরা বাস্তবায়ন করতে পারি, তাদের ভূমিকা কি হবে, আমাদের ভূমিকা কি হবে, আমরা যেরকম শিক্ষার্থীদেরকে ইনভলভ করতে পারি কিনা, ওটা ওনারাই আমাদেরকে সাজেশন দেয়। কিন্তু এই আইনটা, নির্দেশিকাটা মানতে হবে। এখন যদি তারা বলেন যে না, একদিনে সব আমরা মানতে পারবো না, আপনারা আমাদেরকে এইভাবে পর্যায়ক্রমে যান, সেটাও তাদের সাথে কথা বলে আমরা ঠিক করব, কিন্তু মানতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও স্বস্তিতে নেই সায়দাবাদ পরিবহন মালিক, শ্রমিক ও চালকরা। এখনও নিয়মিত এখানে দিতে হচ্ছে চাঁদা। এই চাঁদা বন্ধের দাবিতে সোমবার আলহাজ নবিউল্লাহ নবীর নির্দেশে সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করেন ঢাকা দক্ষিণ যুবদল। এই মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদল নেতা মুস্তাফিজুর রহমান ও দক্ষিণ যুবদল নেতা আবু নাইম পাভেল। সরকার পরিবর্তনের পর অনেকটাই পাল্টেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের চিত্র। দলীয় প্রভাবমুক্ত হওয়ায় হলের রাজনৈতিক প্রভাব না থাকায় কিছুটা কমেছে আবাসন সংকট। হলের আবাসন চিত্র নিয়ে ছাত্রদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে আনুপাতিক বিচারে ছাত্রীর চেয়ে হল সংখ্যা নেহায়েতি কম, এ নিয়ে আক্ষেপ জানিয়েছে ছাত্রীরা। মুদাসির আলীর বিশেষ প্রতিবেদন। রাজনৈতিক প্রভাবে আবাসিক হলে গাদাগাদি করে থাকতে হতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের। এ নিয়ে চাপা ক্ষোভ থাকলেও কারোরই কিছু করার ছিল না। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সে চিত্রে এসেছে পরিবর্তন, যদিও এই নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেখানে 4 জন থাকার কথা, ওখানে 8 জন, 10 জন, কখনো কখনো 12 জনও থাকতো। তো ওই অবস্থা থেকে মোটামুটি একটু উত্তরণ হয়েছে, কমই আছে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে নতুন যে 23-24 সেশনটা আসবে, ওটা আসার পরে তারপরও হয়তো সিট সংকট থাকবে। আবাসিক সংকট নিরসনে উদ্যোগ নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সরকার পতনের পরপরই শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে সিট দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয় বিভিন্ন হলে। আবার খুব শীঘ্রই জগন্নাথ হলে নতুন ভবন চালু হবে বলে জানান প্রভোস্ট। আমার হলে একটা নতুন ভবন অলরেডি সব রেডি। আমরা যখন নতুন ভবনে যাব, আমার বিশ্বাস যে জগন্নাথ হলের মানে আবাসিক যারা আছে এবং প্রথম বর্ষে যারা, তারা মানে থাকার সুযোগ পাবে। তবে ছাত্রীদের আবাসন সংকটের নেই কোনো অগ্রগতি। বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা 46,000-এর বেশি। এর মধ্যে 52% ছাত্রী ও 48% ছাত্র। আশ্চর্যের বিষয় হচ্ছে, ছেলেদের জন্য হল যেখানে 14টি, মেয়েদের জন্য সেখানে রয়েছে মাত্র 5টি আবাসিক হল। এখন দ্বিতীয় বর্ষ চলতেছে, তারপর হচ্ছে বঙ্গমাতা হল থেকে এখনো কোনো সিটে নোটিশ বা কিছুই আমাদেরকে হলে উঠাতে পারতেছে না। এখন যদি এমন একটা হল করা হয় যেখানে 7 মার্চের মতো হচ্ছে কি 10 তলা ভবনে 3-4টা ভবন হবে, সেক্ষেত্রে হয়তো এটা সমাধান করা যাবে। বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। জানান, সংকট সমাধানে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেইন আবাসিক সমস্যাটা আছে মেয়েদের হলে। আমাদের মেয়েদের হলের যে স্টুডেন্ট অ্যাটাচমেন্ট, তার থেকে মেয়েদের আসনের সংখ্যা অনেক কম। সেটা নিয়ে আমরা একটা কমিটি গঠন করেছি এবং সেই কমিটি কাজ করছে। আমরা আশা করি খুব দ্রুতই মেয়েদের হলে আমরা প্রাথমিকভাবে 500 সিট ইনক্রিজ করতে পারবো। যদিও ছাত্রীদের জন্য 2টি হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তবে সেটিও যথেষ্ট সময় সাপেক্ষ। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। অনিয়ম দুর্নীতির অভিযোগে গণমাধ্যমের তোপের মুখে পড়লেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। মাদক নিয়ন্ত্রণের সমসাময়িক কার্যক্রম নিয়ে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি। অন্যদিকে মাদকের বিস্তারে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন রেজা খান। মাদক নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করছি। সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মাদকের বিস্তার রোধে সমসাময়িক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মেইন 2টি টার্গেট, তবে এটি ছাপিয়ে ভোলা ও নোয়াখালী জেলার সাবেক ডিসি, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, জাতীয় জাদুঘরের মহাপরিচালক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে মোস্তাফিজুর রহমানের নানা অনিয়ম দুর্নীতির প্রসঙ্গ সামনে চলে আসে। তবে নিজের ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি। আমি ভোলায় ছিলাম, নোয়াখালী ছিলাম, মাইমাটিকের কমিশনার ছিলাম, জানেন আপনি, কমিটি দেখেন, আমি জেলা ছিলাম। আমি মায়ামার থেকে বিদেশে আসার সময় শোনেন, চ্যালেঞ্জে আসছি, যদি কেউ আমি দুর্নীতি করছি বলতে পারে,
50,000 টাকা পুরস্কার দেবো। সংস্থার কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। যারা আমার দরিদ্র লোক হোক, যে হোক না কেন, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। যদিও মাদক নিয়ন্ত্রণ ও মাদকাসক্তের সংখ্যা কমিয়ে আনতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন সংশ্লিষ্টরা। মাদককে আমরা তো কন্ট্রোল করতে পারতেছি না, উল্টো মাদক আমাদেরকে কন্ট্রোল করতেছে। আমাদের আর্থসামাজিক অবস্থাটাই এমন হয়ে গেছে। সারা দেশে 177টি প্রতিষ্ঠানের অনুকূলে 237টি মদের বার আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বারের কি বলে যাতে অনিয়ম না হয়, আমরা চেষ্টা করব যাতে ওইটা না হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। গ্রাহকদের জীবনকে আরও সমৃদ্ধ করতে মাস্টার কার্ড, ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড, টাইটানিয়াম ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড বাজারে এনেছে বাংলালিংক। ইন্টার্ন ব্যাংক পিএলসি ও মাস্টার কার্ডের সাথে অংশীদারত্বের মাধ্যমে 3টি নতুন ব্যান্ডের কার্ড নিয়ে এসেছে অপারেটর প্রতিষ্ঠানটি। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে বিস্তারিত জানান বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস, ইন্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা এবং মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেলের এবছর বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। চলতি বছর চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রাভকুন। মাইক্রো আর এনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণের ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ক গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। সোমবার স্থানীয় সময় স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। এবারে খেলার খবর, ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আগামী 26 অক্টোবর। সোমবার দুপুরে তফসিল ঘোষণা করে মেজবা উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আগামী 9 ও 10 এবং 12 অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 20 অক্টোবর। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বইছে নির্বাচনী হাওয়া। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার মেজবা উদ্দিন আহমেদ। নির্বাহী কমিটি ভোটের তারিখ নির্ধারণ করেছে 26 অক্টোবর। বুধবার থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ, চলবে 12 অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র জমা নেওয়া হবে 14 ও 15 অক্টোবর, যাচাই বাছাই এর পরের দিন। 9, 10, 12 এই 3 দিন ফর্ম নিয়ে যাবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাফুফে সচিবালয় ফর্ম দেবে। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে 14 এবং 15 অক্টোবর 10টা থেকে 5টা। মনোনয়নপত্র যাচাই তারপরের দিন 16 অক্টোবর 2024 বিকেল 3টা থেকে যতক্ষণ শেষ না হয়। এবার মোট 21টি পদে নির্বাচন হবে। সভাপতি 1, সিনিয়র সভাপতি 1, সহসভাপতি 4 এবং 15 জন সদস্য। আমাদের মোট 21টি পদে নির্বাচন হবে, মানে পুরো নির্বাহী কমিটি। সভাপতি 1 জন, সিনিয়র সভাপতি 1 জন, সহসভাপতি 4 জন, সদস্য 15 জন, মোট 21 জন। মনোনয়নপত্রের দাম আগের মতোই রাখা হয়েছে। সভাপতি পদে 1 লাখ এবং সিনিয়র সহসভাপতি 75,000, সহসভাপতি 50 ও সদস্য 25,000। সভাপতি পদের জন্য হচ্ছে 1 লক্ষ টাকা অফেরতযোগ্য, সিনিয়র সভাপতি পদের জন্য 75,000 টাকা অফেরতযোগ্য, সহসভাপতি পদের জন্য হচ্ছে 50,000 টাকা অফেরতযোগ্য, সদস্য পদের জন্য 25,000 টাকা অফেরতযোগ্য। আগামী 26 অক্টোবর দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। নির্বাচনে অংশ নিতে প্রার্থীর বয়স কমপক্ষে 25 এবং সর্বোচ্চ 72 বছর হতে হবে। 25-এর কম না, 72-এর বেশি না। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ক্রিকেটের খবর। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সাকিব আল হাসানের নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা গ্রহণের পরই ক্রিকেট বোর্ড তার দায়িত্ব পালন করবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বোর্ড পরিচালক পরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। পাশাপাশি জানান সাকিবের সঙ্গে তার যোগাযোগের কথা। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে অবসর নেওয়ার ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন বিসিবি সভাপতি। সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার। ওটা যখন আমরা পেয়েছি, আর আমাদের যতটুকু ক্ষমতা মাঠে খেলবে, প্র্যাকটিস গ্রাউন্ডটা যখন যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ, সো এটা আমরা নিতে পারবো।
এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি, প্রতিবেদন দিতে হবে 90 দিনের মধ্যে। বাজার তদারকিতে বিশেষ টাস্কফোর্স গঠন সরকারের। মাঝপথে বাতিল হওয়া এইচএসসির ফল প্রকাশ 15 অক্টোবর, মূল্যায়ন হবে মাধ্যমিকের ফলাফল ভিত্তিতে। সেনা হস্তক্ষেপে স্বাভাবিক পরিবেশ পোশাক কারখানায়, অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ষড়যন্ত্র আছে বলছেন বিএনপি নেতারা। এবং সাংবাদিকতা পেশায় দাসসুলভ আচরণের সুযোগ নেই বললেন তথ্য উপদেষ্টা। সব পক্ষের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই। একটা প্রবলেম আছে বোধহয়।